কারণ বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে বাংলাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, অনেকে রিকোয়েস্ট করছিলে যে কনস্টিটিউশন নিয়ে একটা ম্যারাথন ক্লাস। তো আজকে আমরা প্রায় 240টা প্রশ্ন তো দেখবই, তার সাথে আরও এক্সট্রা ইনফরমেশান প্রায় তোমরা এই ক্লাসের মাধ্যমে তোমরা কম করে 400 প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? তো অবশ্যই এটা প্র্যাকটিস আকারে তোমরা এই ভিডিওটা দেখো এবং যারা যেটা জানো না অবশ্যই জেনে যাবে। এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা তুলেছি, যেগুলো বারবার যে কনস্টিটিউশন থেকে যে সমস্ত বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসছে এবং সেই প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরে বিভিন্ন পরীক্ষা আসে। তো আপকামিং পরীক্ষা এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। তাহলে চলো দেখে নেব। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে রেগুলেটিং অ্যাক্ট এটা পাস হয় কবে। দেখো, 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল এবং এখান থেকে যে প্রশ্নটা দেয় যে সেই সময় রেগুলেটিং অ্যাক্ট পাস হওয়ার মাধ্যমে কিন্তু যিনি গভর্নর ছিলেন, তো বাংলার গভর্নর জেনারেল হয়েছিলেন কিন্তু প্রথম ওয়ারেন হেস্টিংস। মাথা রাখবে, প্রথম যে 1773 সালের আইন অনুযায়ী কিন্তু ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হয়েছিলেন। ঠিক আছে, নেক্সট আমরা দেখব পিটস যে ইন্ডিয়া অ্যাক্ট অর্থাৎ পিটের ভারত শাসন যেটা আইন, এটা কত সালে পাস হয়। বহুবার পরীক্ষা এসছে। 1784 সালে পিটের যে ভারত শাসন আইন কিন্তু পাস হয়েছিল। আচ্ছা, পরবর্তী দেখব প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, যেটা আমরা এক্ষুনি বললাম। দেখো, প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছেন ওয়ারেন হেস্টিংস এবং বাংলার গভর্নর জেনারেল হয়েছিলেন। এবং সেই সময় বলা হয়েছিল যে মাদ্রাজ এবং বোম্বেকেও কিন্তু তদারকি করতে পারবে বাংলা। ঠিক আছে? তো আচ্ছা, চলো নেক্সট আমরা দেখে নেবো। 4 নম্বর বলছে যে চার্টার অ্যাক্ট 1833 দ্বারা কোন পদ সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। দেখো, আগে দেখলাম আমরা গভর্নর জেনারেল পদ সৃষ্টি হলো 1773-এ, তো তারপর 1833-এ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন, সেটা হচ্ছে উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। নেক্সট আমরা 5 নম্বর প্রশ্ন দেখব যে ভারতের যে শাসনটা সেটা ব্রিটিশ ক্রাউনের হাতে যায় কোন আইনে। তোমরা জানো 1857 সালে ভয়াবহ কী হয়েছিল, মহাবিদ্রোহ। তো মহাবিদ্রোহের ফলে প্রচুর ব্রিটিশ লোকও কিন্তু মারা গেছিলো। ঠিক সেরকমভাবে যারা সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিল তারা মারা গিয়েছিল। কিন্তু এরপর কিন্তু ব্রিটিশ সরকার ভেবে নিয়েছিল যে কোম্পানির দ্বারা সেইভাবে চলবে না। তো তার জন্য ডাইরেক্ট যে ভারত শাসন যে আইনটা তারা কিন্তু ব্রিটিশ যে ক্রাউনের হাতে নিয়ে গেছিলো। সেটা হচ্ছে 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-তে হয়েছিল। ঠিক আছে, নেক্সট পৃথক নির্বাচনী ব্যবস্থা কোন আইনে। দেখো, এইটা নিয়ে বহুবার পরীক্ষা এসছে। 1909 সালে এই আইনটাকে বলা হয় মরলে মিন্টো আইন। এবং এই আইনের মাধ্যমে কিন্তু প্রথম পৃথকভাবে মুসলিমদের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। এইভাবে কিন্তু তুলে দেয় যে প্রথম মুসলিমদের জন্য যে পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল কোন আইনে, সেটা হচ্ছে মরলে মিন্টো আইন, যেটা 1909 সালে হয়েছিল। নেক্সট দ্বৈত শাসন, যেটা আমরা বলি ডায়ার্কি, এটা চালু হয়েছিল 1919 সালে। এটা প্রদেশে কিন্তু চালু হয়। এই যে ডায়ার্কি ব্যবস্থাটা প্রথম চালু হয় প্রদেশে। ঠিক আছে? তো 1919। আর প্রাদেশিক স্বায়ত্তশাসন দেওয়া হয় 1935 সালে যে ভারত শাসন আইন, সেখানে প্রথম প্রাদেশিক স্বায়ত্তশাসন কিন্তু দেওয়া হয়েছিল। আচ্ছা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে ভারতবর্ষ যে স্বাধীনতা লাভ করেছিল কোন আইনে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, যেটা 1947 সালে। সেই আইনের অনুযায়ী কিন্তু ভারতবর্ষ যে 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ঠিক আছে? তো এবং এই ভারত বিভাজনের আইন, এটাও কিন্তু এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ছিল 1947, যেখানে ভারত এবং পাকিস্তান দুটো পৃথক যে রাষ্ট্র হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করেছিল। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী দেখতে পাচ্ছ যে মেকিং অফ কনস্টিটিউশন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যে গণপরিষদ কবে গঠিত হয়। তো 1946 সালে কিন্তু গণপরিষদ গঠন হয়েছিল এবং 1946 সালে 9 ডিসেম্বর প্রথম যে সভা, গণপরিষদের প্রথম সভা কিন্তু হয়েছিল 9 ডিসেম্বর। আচ্ছা, গণপরিষদের মোট যে সদস্য সংখ্যা কত ছিল, 389 ছিল কিন্তু মোট যে সদস্য সংখ্যা, যদিও স্বাধীনতার পর কিন্তু এই সংখ্যাটা কমে গেছিল। নেক্সট আমরা দেখব যে খসড়া কমিটির সভাপতি ছিলেন কে, সেটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়, সেটা কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকরকেই বলা হয়। ঠিক আছে? আচ্ছা, সংবিধান গৃহীত হয় বহুবার, এটা একটা বস্তাপচা প্রশ্ন এবং বারবার আসে যে সংবিধান গ্রহণ করা বা গৃহীত হয়েছিল কবে, 26শে নভেম্বর 1949। তার জন্য কিন্তু 26শে নভেম্বর এই দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। তো সংবিধান দিবস আলাদা করে যদি আসে তাহলে জেনে রাখো 26শে নভেম্বর। পরবর্তী আমরা দেখব 15 নম্বর প্রশ্ন কি বলছে যে সংবিধান কার্যকর হয়েছে কবে। তো এটাও একটা প্রশ্ন, এই যেমন গ্রহণ দেয় সেরকম কার্যকরও দেয়। তো গ্রহণটা হচ্ছে 26শে জানুয়ারি 1950, যার জন্য আমরা কিন্তু 26শে জানুয়ারিকে কি রিপাবলিক ডে অফ ইন্ডিয়া হিসেবে পালন করা হয়। নেক্সট
সংবিধান যে প্রণয়নে এটা সময় লেগেছিল কত, অনেক দিন সময় লেগেছিল, কিন্তু 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। নেক্সট উদ্দেশ্য প্রস্তাব যে উত্থাপন, যেটা অবজেক্টিভ রেজলিউশন আমরা বলে থাকি, সেটা প্রথম উত্থাপন করেছিলেন জওহরলাল নেহেরু। ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহেরু। আচ্ছা, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে এখান থেকে দেখো স্থায়ী কেন বলছে, নিশ্চয়ই তাহলে অস্থায়ী কেউ ছিল। তো অস্থায়ী ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা, তিনি প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন, এবং গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। নেক্সট ড্রাফটিং কমিটি, এটা গঠিত হয় কবে? 29 আগস্ট 1947 সালে ড্রাফটিং কমিটি কিন্তু গঠন করা হয়েছিল। ঠিক আছে, একটু বলে রাখি যে এই সমস্ত নোটসগুলো কিন্তু আমরা আমাদের যারা ইবুক সংগ্রহ করেছে, যে ইবুকটার দাম আগে 99 ছিল, আমরা কিন্তু এখন আরও কমিয়ে দিয়েছি। এই বুকটার দাম বর্তমানে 50 টাকায় কিন্তু তোমরা একটা ইবুক পেয়ে যাচ্ছ, যেখানে জিকে সমস্ত পাবে, এবং তাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনক্লুড করে দিয়েছি, এবং এই যে নোটসগুলো কিন্তু সেই গ্রুপে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে তো, এবং তার সাথে পুরো মার্জিত নতুন সিলেবাস করার কিন্তু একটা ইবুকও পাবলিশ করা হচ্ছে। সেই ইবুকটা যদি নিতে চাও, নিচে লিঙ্ক রয়েছে, জাস্ট গিয়ে বলে যে WBSSC গ্রুপ সিটির ইবুকটা সংগ্রহ করতে চাই। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা 20 নম্বরের, আমরা দেখবো যে ভারতের সংবিধানে কতটি অনুচ্ছেদ নিয়ে শুরু হয়েছিল। তো ভারতের যখন অরিজিনাল সংবিধান ছিল সেখানে কিন্তু 395টি অনুচ্ছেদ ছিল। চলো পরবর্তী আমরা দেখে নেব যে কি বলছে, ফিচার্স, অ্যামেন্ডমেন্ট এবং শিডিউল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষা এসেছে বারবার, যে সংবিধান সংশোধন কোন অনুচ্ছেদ? 368 আর্টিকেল দ্বারা কিন্তু ভারতবর্ষের সংবিধান সংশোধন করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বর্তমানে কতগুলি তপশিল আছে? তো বর্তমানে কিন্তু তপশিল বা শিডিউল রয়েছে 12টি, আগে কিন্তু ছিল 8টি, এখন বর্তমানে রয়েছে 12টি, মাথায় রাখবে। নেক্সট আমরা দেখব যে কি বলছে, যে মৌলিক কর্তব্য এটা যোগ হয় কোন সংশোধনীতে? তো মৌলিক কর্তব্য এটা যোগ হয় 42তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1976 সালে। আচ্ছা, পরবর্তী দেখব পঞ্চায়েত যোগ হয় কোন সংবিধান সংশোধনী? সেটা হচ্ছে পঞ্চায়েত, আমরা যে পঞ্চায়েত ব্যবস্থা দেখতে পাই সেটা 73তম সংবিধান সংশোধনী, যেটা 1992 সালে এটা হয়েছিল, এবং কার্যকর হয়েছিল 1993 সালের 24শে এপ্রিল, যার জন্য কিন্তু 24শে এপ্রিলকে কী বলা হয়? পঞ্চায়েত দিবস বলা হয়। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে পৌরসভা। তো পৌরসভা কবে কোন সংশোধনী হয়েছিল? সেটাও কিন্তু 74তম সংবিধান সংশোধনী হয়েছিল, এটা 1992 সালে হয়, এবং পরের বছর কিন্তু এটা কার্যকর হয়েছিল। নেক্সট জিএসটি, খুব যে কিছুদিন আগে এটা হলো, তোমরা জানো যে জিএসটি এটা সংবিধান সংশোধন হয়েছিল কততম সংবিধান সংশোধন? সেটা হচ্ছে 101তম সংবিধান সংশোধন। আর বিল যদি বলতো তাহলে হতো 122তম বিল, কিন্তু সংবিধান সংশোধন 101তম সংবিধান সংশোধন হয়েছে। জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, 2017 সালে 1 জুলাই এটা কিন্তু চালু হয়েছিল। নেক্সট, ভোটের যে বয়স, এটা 18 বছর কোন সংশোধনীতে করা হয়? এটা বহুবার দেয় পরীক্ষায় প্রশ্নটা। দেখো 1988 সাল যে নাগাদ এই যে এটা সংশোধনটা হয়েছিল, কিন্তু এটা হতে হতে কার্যকর হয়েছিল 1989 সালে। তো অনেক জায়গায় দেখবে 1988 থাকে, অনেক জায়গায় 1989 থাকে, এটা নিয়ে ঘাবড়াবে না। তো 61তম সংবিধান সংশোধনীতে আগে 21 বছর ছিল, এখন 21 থেকে কমিয়ে 18 বছর বয়সে কিন্তু লোকসভা বিধানসভায় যে কোনো ভারতবর্ষের নাগরিক কিন্তু তারা ভোট দিতে পারবে। ঠিক আছে। আচ্ছা, সংবিধানে বিশ্বের দীর্ঘতম সংবিধান কোনটি? সেটা হচ্ছে ভারতবর্ষের। তো আমাদের ভারতবর্ষের সংবিধান হচ্ছে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান, মাথা রাখবে। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ 29 নম্বর, কি বলছে, যে ভারতবর্ষের সংবিধান কোন দেশের থেকে সংসদীয় ব্যবস্থাটা বা পার্লামেন্টারি যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে? সেটা হচ্ছে যুক্তরাজ্য, তখন যুক্তরাজ্য ছিল, তো যুক্তরাজ্য থেকে কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট, মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে, ইউএসএ থেকে কিন্তু মৌলিক অধিকারটা নেওয়া হয়েছে। আচ্ছা, চলো এবার আমরা দেখবো প্রিয়াম্বেল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। দেখো সংবিধান যে সংশোধন, এটা প্রস্তাবনা সংবিধান সংশোধন হয়েছিল কত সালে? 42তম সংবিধান সংশোধন, যেটা আমরা বললাম যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনে কিন্তু প্রস্তাবনাটা বা প্রিয়াম্বেলটা এটা কিন্তু সংশোধন হয়েছিল। এবং সংশোধন করে কি হয়েছে? সোশ্যালিস্ট যে শব্দটা কিন্তু 1976 সালে যোগ হয়েছে। শুধু সোশ্যালিস্ট না, সোশ্যালিস্ট, সেকিউলার এবং ইন্টিগ্রিটি, এই 3টে ওয়ার্ড কিন্তু সংবিধানের প্রিয়াম্বেলে যুক্ত হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আমরা দেখো কি বলছে, প্রস্তাবনা সংবিধানের অংশ কিনা তা সেটা বলা হয় কোন মামলা? এটা গুরুত্বপূর্ণ মামলা, কেশবানন্দ ভারতী 1973 সালে হয়েছিল। তো কেশবানন্দ ভারতীতে কিন্তু বলা হয়েছিল যে প্রস্তাবনাটা কিন্তু সংবিধানের একদম অংশ। ঠিক আছে, এটা কিন্তু বলা হয়। নেক্সট, রিপাবলিক, এই রিপাবলিক কথাটার অর্থ কী? অর্থাৎ নির্বাচিত রাষ্ট্রপ্রধান। ভারতবর্ষে যে রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন তিনি কিন্তু নির্বাচিত হতে হবেন। ঠিক আছে, তো কোনো রাজা কিন্তু বংশ পরম্পরায় আমাদের যে দেশের প্রধান হতে পারবে না, এটাই কিন্তু রিপাবলিক কথার প্রধান অর্থ। নেক্সট, সভারেইন মানে কি? অর্থাৎ সম্পূর্ণ স্বাধীন, অর্থাৎ সভারেইন বা যে
যেটা আমরা সার্বভৌম বলি, অর্থাৎ কোনো একটা দেশ বহিরাগত কোনো কারোর প্রেশারে কিন্তু কিছু করবে না, সম্পূর্ণ নিজের দেশের জনগণের হিতে কিন্তু কার্যকর করবে, সেটা হচ্ছে সভারেন বা সার্বভৌম। নেক্সট সেকুলার, সেকুলার শব্দটি কোন সংবিধান সংশোধন, যেটা আমরা বললাম 42তম সংবিধান সংশোধনে সেকুলার, সোশ্যালিস্ট এবং ইন্টিগ্রিটি এই তিনটে ওয়ার্ড কিন্তু ইনক্লুড হয়েছে। আচ্ছা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন 37 নম্বর দেখতে পাচ্ছ কি বলছে, যে প্রস্তাবনা প্রথমে কে প্রস্তাব করেন? তো প্রথমে প্রস্তাব করেছিলেন কিন্তু জওহরলাল নেহরু। তো জওহরলাল নেহরু তোমরা জানো, যেটা বললাম অবজেক্টিভ রেজলিউশন, সেখানের মাধ্যমে কিন্তু এটা এসেছে। নেক্সট আমরা দেখবো প্রস্তাবনা কার্যকর হয়েছিল কবে? 1950 সালে 26শে জানুয়ারি কিন্তু প্রস্তাবনাটা প্রিয়াম্বলটা কার্যকর হয়েছিল। নেক্সট আমরা দেখবো প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছিল, এটা কিন্তু পরীক্ষা এসেছিল, 4টে অপশন দিয়ে দেবে, একবার, কোনোবার না, 3বার এরকমভাবে দিয়েছিল। তো একবার হয়েছিল, যেটা কবে হয়েছে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনে কিন্তু প্রস্তাবনা একবারই কিন্তু হয়েছে এখনো পর্যন্ত। নেক্সট, প্রস্তাবনা কোন মামলায় মৌলিক কাঠামো বলে স্বীকৃত? যেটা আগেই বললাম যে কেশবানন্দ ভারতী কেসে কিন্তু বলা হয়েছে এটা মৌলিক কাঠামোটা ঠিক রেখে কিন্তু যে কোনো কিছু করতে হবে। তাহলে চলো, আচ্ছা, পরবর্তী আমরা যে চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব যে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি। তো ভারতবর্ষের যে ইউনিয়ন সংক্রান্ত অনুচ্ছেদ কত থেকে কত রয়েছে? 1 থেকে 4 নম্বর আর্টিকেল কিন্তু ভারতবর্ষের ইউনিয়ন সংক্রান্ত অনুচ্ছেদ রয়েছে। আচ্ছা, নতুন রাজ্য গঠন করার ক্ষমতা কার রয়েছে? সংসদ অর্থাৎ পার্লামেন্টের কিন্তু রয়েছে। আচ্ছা, ভারত কতগুলি রাজ্য নিয়ে গঠিত? ভারত কিন্তু বর্তমানে 28টা রাজ্য রয়েছে এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। নিচেই আমরা দেখতে পারবো, দেখো কেন্দ্রশাসিত অঞ্চল কটা রয়েছে, সেটা হচ্ছে 8খানা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। আচ্ছা, প্রথম এখান থেকে একটু জেনে রাখি যে এখান আমরা বললাম যে 28টা রাজ্য, 28টা স্টেট এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে তো? আচ্ছা, ইউনিয়ন টেরিটরি। আচ্ছা, দেখো এই 28টা রাজ্যের মধ্যে যদি বলে যে শেষতম রাজ্য কোনটা, সেটা কিন্তু তেলেঙ্গানা হবে, ঠিক আছে তো? 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছে, ওটাই কিন্তু 9তম রাজ্য। আচ্ছা, তারপর এখানে যদি ইউনিয়ন টেরিটরি লাস্ট কিন্তু 2020 সালে তোমরা জানো দাদরা এবং নগর হাভেলি এবং দমন দিউ এই দুটোকে মিলিয়ে দেওয়া হয়েছে, তো ওটাই কিন্তু লাস্ট হয়েছে, ঠিক আছে তো? আচ্ছা, নেক্সট এখানে দেখো 45 নম্বর কি বলছে, যে জম্মু কাশ্মীর এটা ইউনিয়ন টেরিটরি হয় কবে? 2019 সালে। তোমরা জানো 2019 সালে কিন্তু যে জম্মু কাশ্মীর এটাকে ইউনিয়ন টেরিটরি কিন্তু করা হয়, ঠিক আছে? রাজ্য ভেঙে লাদাখও কিন্তু একটা রাজ্য ইউনিয়ন টেরিটরি, সেখানে নতুন ইউনিয়ন টেরিটরি হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করে। আচ্ছা, রাজ্যের নাম পরিবর্তন করে কে কারা? তো সেটা হচ্ছে সংসদের কাছে কিন্তু এই পাওয়ারটা থাকে। আচ্ছা, ভারত একটি ইউনিয়ন স্টেটস, এটা কত নম্বর অনুচ্ছেদে আছে? এটা কিন্তু 1 নম্বর অনুচ্ছেদে রয়েছে, যে ভারত একটা ইউনিয়ন অফ স্টেটস, অর্থাৎ অনেকগুলো রাজ্যের মিলিয়ে কিন্তু ভারতবর্ষ তৈরি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি বলছে, যে রাজ্য বিভাজন বিল উত্থাপন করা হয় কোথায়? সেটা হচ্ছে লোকসভায় কিন্তু উত্থাপন করা হয়, তারপর কিন্তু রাষ্ট্রপতির অনুমতি ক্রমে কিন্তু রাজ্যসভাতেও এটা কিন্তু পাস করতে হয়। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব যে 69তম সংবিধান সংশোধন, যেটা 1991 সালের মাধ্যমে কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা ও মুখ্যমন্ত্রী পদ সৃষ্টি করা হয়েছে, এটা কোথায়? হচ্ছে দিল্লি। তো দেখো ন্যাশনাল যে ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, এটা কিন্তু 1991 সালে 69তম সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হয়েছিল, এবং সেখানে বলা হয়েছে যে সেখানে দিল্লিতে কিন্তু একটা বিধানসভা থাকবে এবং সেখানে মুখ্যমন্ত্রী পদ সৃষ্টি করা হবে। দিল্লি কিন্তু একটা ইউনিয়ন টেরিটরি এবং তার পাশাপাশি কিন্তু সেখানে বিধানসভা কিন্তু রয়েছে। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব হচ্ছে সিটিজেনশিপ থেকে কি বলছে, যে নাগরিকত্ব সংক্রান্ত অনুচ্ছেদ 5 থেকে 11 নম্বর আর্টিকেল কিন্তু রয়েছে। আচ্ছা, নাগরিক আইন পাস হয় কবে? 1955 সালে কিন্তু নাগরিক আইন পাস হয়, এবং এই যে নাগরিক আইন পাস কিন্তু এটা অনেক পরপর কিন্তু অনেকবার এটা কিন্তু সংশোধিত হয়েছে, লাস্ট হয়েছে 2019-এ। নেক্সট আমরা দেখব একক নাগরিকত্ব, এটা কোন দেশে রয়েছে? এটা হচ্ছে ভারতবর্ষ, আমাদের প্রিয় ভারতবর্ষে কিন্তু একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ, এটা কিন্তু এই যে ব্যাপারটা কিন্তু রয়েছে, ঠিক আছে তো? আচ্ছা, নেক্সট আমরা দেখব কি বলছে, জন্মসূত্রে নাগরিক, এটা কোন আইনে? যেটা বললাম 1955 আইনে। আচ্ছা, নেক্সট নাগরিকত্ব আইন, যেটা 2019, যেটাকে আমরা সিএএ বলতাম, সেটা এই সিএএ অনুযায়ী কোন 3টি দেশ থেকে আগত নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুরা ভারতের নাগরিকত্বের যোগ্য? সেটা হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান। এটা কিন্তু একটা কারেন্ট টপিক হিসেবেও আসতে পারে। নেক্সট দেখব পরবর্তী, দেখো এখানে একটা জাস্ট স্টেটমেন্ট টাইপের দিয়েছে যে দ্বৈত নাগরিকত্ব কি ভারত স্বীকার করে? না, ভারত কি বললাম একক বা সিঙ্গেল সিটিজেন কিন্তু শিপ রয়েছে ভারতে, ঠিক আছে? আচ্ছা, OCI এটা যে চালু হয়েছিল, এটা কবে? এটা হচ্ছে 2005 সালে কিন্তু চালু হয়েছিল OCI, ঠিক আছে? আচ্ছা, এই OCIটা কি? এই OCIটা হচ্ছে 1950 সালে 26শে জানুয়ারি পর বা সেই সময় যদি কোনো ব্যক্তি ভারতীয় হয়, সেটা বাংলাদেশ বা
পাকিস্তানের যদি যে নাগরিকত্ব না নেওয়া থাকে তাহলে কিন্তু এই ওসিআই কার্ডটা দেওয়া হয়। অর্থাৎ অর্থাৎ কোনো বিদেশের যে নাগরিক এখন বর্তমানে বিদেশে রয়েছে সেখানকার সিটিজেনশিপ, তারা কিন্তু ভারতবর্ষে অবাধ যে আচরণ করতে পারবে, এখানে পড়াশোনা করতে পারবে, এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবে। এছাড়া এখানে কিন্তু ভোটে কিন্তু অংশগ্রহণ কিন্তু করতে পারবে না, এটা মাথায় রাখবে। নেক্সট, নাগরিকত্ব বিষয়টি এটা কোন তালিকায় রয়েছে? এটা হচ্ছে কেন্দ্র তালিকায় রয়েছে। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যে এই যে নাগরিকত্ব, অর্থাৎ যে নাগরিকত্ব সংক্রান্ত যে সমস্ত আইন কানুন, এটা কিন্তু একমাত্র যে অধিকার কেন্দ্র তালিকা, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টই পারবে, স্টেট গভর্নমেন্টের কিন্তু এখানে কোনো পাওয়ার নেই। আচ্ছা, পরবর্তী আমরা দেখব যে নাগরিকত্ব প্রদান করার ক্ষমতা, যেটা বললাম কেন্দ্র সরকারের রয়েছে। আচ্ছা, সংবিধান নাগরিকত্ব সংজ্ঞায়িত এটা কোন অংশে আছে? এটা হচ্ছে পার্ট 2-তে আছে, পার্ট 2, ঠিক আছে তো। আচ্ছা, পরবর্তী আমরা দেখব ফান্ডামেন্টাল রাইটস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, ফান্ডামেন্টাল রাইটস থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মৌলিক অধিকার কত থেকে কত অনুচ্ছেদে আছে? এটা হচ্ছে 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে কিন্তু মৌলিক অধিকার রয়েছে। বর্তমানে মৌলিক অধিকার কটি? বর্তমানে কিন্তু 6টে। দেখো, আগে কিন্তু 7টা ছিল, কিন্তু বর্তমানে 6টা। অর্থাৎ কেন? কারণ এই যে দেখতে পাচ্ছ সম্পত্তির যে অধিকার, এটাও কিন্তু আগে সংবিধানের যে কী ছিল, মৌলিক অধিকার ছিল, কিন্তু পরবর্তীতে এই সংবিধানের অধিকারটা, সম্পত্তির অধিকারটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে মৌলিক অধিকার থেকে। তার জন্য বর্তমানে এখন কিন্তু 6টা রয়েছে, 7টা কিন্তু নেই। এবং এই সম্পত্তির অধিকার এখন কি হয়ে গেছে? এটা একটা আইনি অধিকার হয়ে গেছে, যেটা 300A আর্টিকেলে কিন্তু রয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 64 নম্বর, কি বলছে? যে সমতার অধিকার, এটা কত নম্বর অনুচ্ছেদে? 14 থেকে 18 যে আর্টিকেল রয়েছে এর মধ্যে এটা হচ্ছে সমতার অধিকার। স্বাধীনতার অধিকার হচ্ছে 19 থেকে 22-এর মধ্যে রয়েছে স্বাধীনতার অধিকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো মাথায় রাখবে। সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার 29 থেকে 30-এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার। আচ্ছা, রিট জারি করার অধিকার কার কার রয়েছে? দেখো, সুপ্রিম কোর্টের আছে আর্টিকেল 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। এছাড়া হাইকোর্টের রয়েছে 226 নম্বর আর্টিকেল দ্বারা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখতে পাচ্ছ এই প্রশ্নটা বহুবার আসে যে হেভিয়াস কর্পাস অর্থ কী? অর্থাৎ সশরীরে হাজির করা। দেখো, কোনো কাউকে যদি পুলিশ বেআইনিভাবে আটক করে তাহলে তাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে কিন্তু সশরীরে আদালতে হাজির করাতে হবে, ঠিক আছে তো। এটা কিন্তু হেভিয়াস কর্পাসে, এটা একটা 5টা রিটসের মধ্যে একটা রিটস, ঠিক আছে তো। নেক্সট, মৌলিক অধিকার স্থগিত হয় কোন জরুরিতে? তো জাতীয় জরুরি অবস্থা, যখন 352 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতি যে জাতীয় ন্যাশনাল এমার্জেন্সি জারি করে তখন কিন্তু মৌলিক অধিকার স্থগিত হয়ে যায়। শুধুমাত্র দুটো মৌলিক অধিকার হয় না, সেটা হচ্ছে 20 আর 21। এই দুটো মৌলিক অধিকার কিন্তু যে জাতীয় জরুরি অবস্থার সময়ও কিন্তু স্থগিত করা যায় না, কারণ 21 নম্বরে রয়েছে ব্যক্তিগত যে স্বাধীনতার অধিকার, ঠিক আছে তো। নেক্সট, মৌলিক যে কাঠামো, এটা তত্ত্ব, এটা কোন মামলায় রয়েছে? যেটা বলেছিলাম কেশবানন্দ ভারতী কেস 1973। পরবর্তী আমরা দেখব যে ডিরেক্টিভ প্রিন্সিপাল। তো ডিরেক্টিভ প্রিন্সিপালের প্রথম প্রশ্ন, যে ডিপিএসপি এটা কোন অংশ, কোন পার্টে রয়েছে? সেটা হচ্ছে পার্ট 4-এ রয়েছে। তো কোন অনুচ্ছেদে থাকে? এটা 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদে কিন্তু থাকে। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব যে কী বলছে 73 নম্বর প্রশ্ন, যে গান্ধী নীতি, এটা কিন্তু গ্রাম পঞ্চায়েত কত নম্বর আর্টিকেল? 40 নম্বর আর্টিকেল কিন্তু রয়েছে। আচ্ছা, সমাজতান্ত্রিক নীতির উদাহরণ হচ্ছে সমবন্টন, অর্থাৎ সমাজে ধনী গরিব দেখা যাবে না, সমস্তভাবে যে আমাদের যে রাষ্ট্রের যে সম্পদ সেটা সমভাবে বন্টন করা হবে, এটা কিন্তু সমাজতান্ত্রিক নীতির উদাহরণ। ডিপিএসপি কি প্রয়োগযোগ্য? না, ডিপিএসপিকে কিন্তু আইন দিয়ে বলবৎ করা যায় না। আচ্ছা, সমান মজুরি নীতি, এটা কোন অনুচ্ছেদে আছে? এটা হচ্ছে আর্টিকেল 39-এ রয়েছে সমান মজুরি নীতি, অর্থাৎ সমান কাজের জন্য সমান বেতন দিতে হবে, সেখানে ধর্ম, বর্ণ, লিঙ্গ নিমিষে কিন্তু অর্থাৎ কোনো ভেদাভেদ করা যাবে না। পরবর্তী আমরা দেখব আন্তর্জাতিক যে শান্তি, এটা কোন অনুচ্ছেদে আছে? তো আন্তর্জাতিক শান্তি এটা হচ্ছে 51তম যে আর্টিকেলে রয়েছে। পরবর্তী পশু সংরক্ষণ, এটা রয়েছে 48 নম্বর আর্টিকেলে। পরবর্তী ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ যে প্রিন্সিপাল রয়েছে আমাদের, তো নির্দেশনামূলক যে নীতিটা, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে তো, আয়ারল্যান্ড থেকে ধার করা হয়েছে। আচ্ছা, মৌলিক অধিকার এবং ডিপিএসপি সংঘাত, এই মামলাটি হয়েছিল, এটা মিনারভা মিলস মামলা কিন্তু একটা হয়েছিল, সেখানে কিন্তু এই ডিপিএসপি এবং যে মৌলিক অধিকার এর সঙ্গে যদি কোনো ক্র্যাশ লাগে তো কোনটাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে, এই নিয়ে কিন্তু এই মামলাটা হয়েছিল। আচ্ছা, পরবর্তী আমরা দেখব কি বলছে যে ফান্ডামেন্টাল ডিউটিস। তো ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক কর্তব্য কবে কত সালে যোগ হয়েছিল? এটা হয়েছিল 1976 সালে কিন্তু এই যে মৌলিক কর্তব্য যোগ হয়েছিল, এবং এর অনুচ্ছেদ কত? 51A নম্বর আর্টিকেল এটা রয়েছে। তো মোট কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? দেখো, মৌলিক কর্তব্য প্রথম যখন 1976 সালে যোগ হয়েছিল তখন কিন্তু ছিল 10টা, এখন বর্তমানে একটা বেড়ে অর্থাৎ 2002 সালে তোমরা জানো 86তম যে অ্যামেন্ডমেন্টে কী হয়েছিল, 6 থেকে 14 বছরের শিশুদের যে শিক্ষা দিতে হবে, বাধ্যতামূলক শিক্ষা, তো সেইটা কিন্তু মৌলিক কর্তব্যে ইনক্লুড হয়েছে, অর্থাৎ বর্তমানে রয়েছে কত? 11টা। যদি বলে যে প্রথমে কটা ছিল, সেটা হচ্ছে 10টা ছিল।
আচ্ছা, পরবর্তী আমরা দেখব কি বলছে যে 86তম সংবিধান সংশোধন, যেটা বললাম শিক্ষার কর্তব্য নিয়ে বলা হয়েছে। আচ্ছা, নেক্সট যে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য, এটা সুপারিশ করেছিল কোন কমিটি? সেটা হচ্ছে শরণ সিং কমিটি। মাথা রাখবে, শরণ সিং কমিটিতে কিন্তু অনুযায়ী এটা সুপারিশ করা হয়েছিল। আচ্ছা, পরিবেশ রক্ষা কর্তব্য করা এটা উচিত, এটা 51A(G) সাব আর্টিকেলে কিন্তু রয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ যে জাতীয় পতাকার যে সম্মান রক্ষা, এটা কোন কর্তব্যে যে রয়েছে, এটা কর্তব্যটা কত নম্বর আর্টিকেল? এটা হচ্ছে 51A সাব আর্টিকেলে রয়েছে। কর্তব্য, এই যে মৌলিক যে কর্তব্য, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে USSR থেকে নেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য কি বলবৎযোগ্য? না, এই মৌলিক কর্তব্য কিন্তু আদালতে বলবৎযোগ্য না। ঠিক আছে, পরবর্তী আমরা দেখব ইউনিয়ন এক্সিকিউটিভ। তো ইউনিয়ন এক্সিকিউটিভের প্রথম প্রশ্ন যে রাষ্ট্রপতি নির্বাচন করেন কারা? তো নির্বাচক মণ্ডলী দ্বারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। এই নির্বাচক মণ্ডলীতে কারা কারা থাকে? অর্থাৎ পার্লামেন্টের, আচ্ছা, লোকসভা আর রাজ্যসভা, ঠিক আছে। এছাড়া বিভিন্ন যে আমাদের যে বিধানসভা রয়েছে, বিভিন্ন রাজ্যের বিধানসভা রয়েছে, ঠিক আছে, এবং ইউনিয়ন টেরিটরির মধ্যে যেগুলো বিধানসভা রয়েছে তা সেই সমস্ত মেম্বার দিয়ে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে। রাষ্ট্রপতির মেয়াদ কত? 5 বছর কিন্তু রাষ্ট্রপতির মেয়াদ। প্রধানমন্ত্রী নিয়োগ করেন কে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকেন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাস্তব নির্বাহী ক্ষমতা কার? প্রধানমন্ত্রী। দেখো, যদি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে তুলনা করা হয় না, তাহলে প্রকৃত অধিকারী হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিন্তু নামমাত্র প্রধান। ঠিক সেরকম যদি স্টেট গভর্নমেন্ট আমাদের রাজ্যে দেখি, রাজ্যে কিন্তু চিফ মিনিস্টারের কিন্তু যে পাওয়ার কিন্তু বেশি তুলনামূলকভাবে, যে গভর্নর তার তিনি কিন্তু নামমাত্র পাওয়ার এরকমটা ধরা হয়। ঠিক আছে, তো কিন্তু অ্যাকচুয়াল কিন্তু সত্যিই তাই, প্রধানমন্ত্রী এবং সিএমের কিন্তু পাওয়ারটা বেশি। ঠিক আছে, নেক্সট দেখবো অ্যাটর্নি জেনারেল, এটা নিয়োগ করে থাকেন কে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি। দেখো, অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু যে বিভিন্ন যে পার্লামেন্টে কিন্তু তিনি অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ বক্তৃতা দিতে পারে, কিন্তু তিনি কিন্তু পার্লামেন্টে ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারেন না। ঠিক আছে, নেক্সট আমরা দেখব ভাইস প্রেসিডেন্ট কত বছরের জন্য যে নিযুক্ত হন, সেটা হচ্ছে কত বছর? সেটা হচ্ছে 5 বছরের জন্য কিন্তু ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়ে থাকেন। আচ্ছা, রাষ্ট্রপতি ইমপিচমেন্ট এটা কোথায় করা যায়? এটা হচ্ছে সংসদে উত্থাপন করতে হয়। আচ্ছা, পরবর্তী আমরা দেখব যে রাষ্ট্রপতি, তো রাষ্ট্রপতি যে ক্ষমা প্রদান করতে পারে, এটা কত নম্বর আর্টিকেল রয়েছে? এটা হচ্ছে 72। তো আমরা দেখেছি অনেক সময় বিভিন্ন মৃত্যুদণ্ড যে রাষ্ট্রপতি মুকুব করে দিতে পারে, অর্থাৎ এরকম যে ক্ষমা প্রদর্শনগুলো রাষ্ট্রপতি কিন্তু 72 নম্বর আর্টিকেল দ্বারা কিন্তু করে থাকেন। মন্ত্রী পরিষদ দায়ী থাকে কার কাছে? সেটা হচ্ছে লোকসভার কাছে কিন্তু মন্ত্রী পরিষদ দায়ী থাকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার প্রশ্ন এসেছে। ঠিক আছে, তো আর্টিকেল 75-এর 3 সাবধারা অনুযায়ী এটা কিন্তু রয়েছে যে মন্ত্রী পরিষদ দায়ী থাকে লোকসভার কাছে। ঠিক আছে, তো নেক্সট রাষ্ট্রপতি, তো রাষ্ট্রপতি শাসন ঘোষণা করেন কোন অনুচ্ছেদে? তো রাষ্ট্রপতি শাসন কি বললেই কিন্তু 356, আর 300 যেটা বলেছিলাম কত 52, 352টা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, আর 360 হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা বা আর্থিক জরুরি অবস্থা। আচ্ছা, পরবর্তী আমরা দেখব পার্লামেন্ট থেকে। তো পার্লামেন্টের প্রথম প্রশ্ন যে লোকসভার সদস্য যে সংখ্যা সর্বোচ্চ কত? 550। দেখো, সর্বোচ্চ সংখ্যা কিন্তু 550, আগে কিন্তু 552 ছিল, এটা জেনে রাখো। তো দুইটা কমলো কী করে? তোমরা জানো 2020 সালে অ্যাংলো ইন্ডিয়ান দুজন নিয়োগ করা হতো, সেই অ্যাংলো ইন্ডিয়ান পোস্টটাকে কিন্তু পুরোপুরি অ্যামেন্ডমেন্ট করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার জন্য এখন লোকসভার যে সর্বোচ্চ সদস্য সংখ্যা কিন্তু 552 না 550 হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা দেখব রাজ্যসভা স্থায়ী। হ্যাঁ, রাজ্যসভা স্থায়ী এই কারণে রাজ্যসভা কিন্তু প্রত্যেক 2 বছর অন্তর 1/3 করে মেম্বার রিটায়ারমেন্ট হয়। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখব মানি বিল উত্থাপন করা যায় কোথায়? এটা কিন্তু লোকসভা। মানি বিল শুধুমাত্র কিন্তু লোকসভাতে উত্থাপন করা যায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষা এসেছে। আচ্ছা, মানি বিল যে সংক্রান্ত যে এটা কোন অনুচ্ছেদে আছে? এটা হচ্ছে 110 নম্বর আর্টিকেলে রয়েছে। স্পিকার নির্বাচিত হয় কোথায়? তো লোকসভায় কিন্তু স্পিকার নির্বাচিত হয়ে থাকেন। নেক্সট, যৌথ অধিবেশন ডাকেন কি? এখান থেকে একটা প্রশ্ন আসে, যৌথ অধিবেশন ডাকেন হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু যৌথ অধিবেশনে যদি বলে সভাপতিত্ব কে করেন, সেটা কিন্তু লোকসভার স্পিকার করে থাকেন। যৌথ অধিবেশনের সভাপতিত্ব ডাকেন হচ্ছে রাষ্ট্রপতি, আর যে সভাপতিত্ব করেন স্পিকার। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি বলছে রাজ্যসভার চেয়ারম্যানকে। দেখো, ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ভারতবর্ষের যিনি উপরাষ্ট্রপতি হবেন না, তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন। ঠিক আছে, আচ্ছা, বাজেট পেশ করেন আমরা দেখেছি অর্থমন্ত্রী, তিনি কিন্তু রাষ্ট্রপতির বিহাফে কিন্তু এটা করে থাকেন। পরবর্তী আমরা দেখব সংসদের অধিবেশন আহ্বান করেকে, যেটা আমরা বললাম যে রাষ্ট্রপতি কিন্তু যে সংসদের অধিবেশন আহ্বান করে থাকেন। আচ্ছা, সংসদের মেয়াদ কত? 5 বছর। প্রত্যেক 5 বছর অন্তর কিন্তু আমরা কিন্তু ভোট দেখতে পারি, লোকসভা ভোট। তো সংসদের যে মেয়াদ কিন্তু 5 বছর। আচ্ছা, চলো পরবর্তী দেখে নেবো কী বলছে সুপ্রিম কোর্ট থেকে। তো সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়েছিল? দেখো, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এখানে কিন্তু একটু কনফিউশন হবে, কারণ অনেক জায়গায় তোমরা দেখবে 26শে জানুয়ারি 1950, আর অনেক জায়গায় দেখবে
28 জানুয়ারি 1950। দেখো 26 জানুয়ারি 1950 এই সময় অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু অস্তিত্ব এসেছিল, কিন্তু কার্যকরী হয়েছিল অর্থাৎ কাজ শুরু হয়েছিল কিন্তু 28 জানুয়ারি 1950, অর্থাৎ সেই সময় থেকে কিন্তু যে কাজটা শুরু হয়ে গিয়েছিল। নেক্সট আমরা দেখবো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করে থাকেন, সেটা হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করে থাকেন। নেক্সট আমরা দেখবো যে সুপ্রিম কোর্টের অবসর যে বয়সটা এটা কত বছর। তো সুপ্রিম কোর্টের অবসরের বয়স হচ্ছে 65 বছর। সুপ্রিম কোর্টের আসন কোথায় বসে? দেখো সুপ্রিম কোর্টের আসন যে নতুন দিল্লিতে কিন্তু বসে, ঠিক আছে। তো এছাড়াও কিন্তু সংবিধান অনুযায়ী বলা হচ্ছে যে নয়াদিল্লি ছাড়াও কিন্তু ভারতবর্ষের যে কোনো স্থানে বসতে পারে, সেক্ষেত্রে কিন্তু কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, অতটা জেনে লাগবে না। এখন এই পরীক্ষার জন্য এতটুকু জেনে রাখো যে সুপ্রিম কোর্টের আসন নয়াদিল্লিতে বসে। নেক্সট আমরা দেখবো যে মূল বিচার ব্যবস্থা এটা কোন অনুচ্ছেদে আছে। তো সুপ্রিম কোর্টের মূল বিচার ব্যবস্থাটা 131তম আর্টিকেলে রয়েছে। আর আপিল বিচার ব্যবস্থা অর্থাৎ কোনো কিছু আমরা দেখি না যে হাইকোর্টের রায় আমাদের ঠিকঠাক মনোনীত হলো না, আমরা সুপ্রিম কোর্টে আপিল করলাম, তো এটা 132 থেকে 136 আর্টিকেলে রয়েছে। রিট জারি করা, 5টা যে রিট রয়েছে সুপ্রিম কোর্টের রিট জারি করার ক্ষমতা হচ্ছে, এটা কি বলা যে 32 আর্টিকেলে রয়েছে। চলো পরবর্তী প্রশ্ন, যে বিচারিক পুনর্বিবেচনা অর্থাৎ জুডিশিয়াল রিভিউ এটা কোন নীতির অংশ? এটা কিন্তু মৌলিক কাঠামোর একটা অংশ। আচ্ছা দেখো নেক্সট দেখতে পাচ্ছ PIL, ঠিক আছে। তো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, আমরা জনস্বার্থ মামলা যে বলি, এটা কিন্তু খুব প্রচলন। তো এটা 1970 দশকের শেষে এবং 1980 দশকে কিন্তু এটা শুরু হয়েছিল। PN ভাগবতী বলে যিনি যাচ্ছিলেন তিনি কিন্তু এটা শুরু করেছিলেন, ঠিক আছে। নেক্সট সংবিধানের রক্ষককে বহুবার পরীক্ষা এসেছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সংবিধান নিয়ে কোনো কাটাছেড়া বা কোনো গভর্নমেন্ট বা যেই গভর্নমেন্ট রুলিং গভর্নমেন্ট থাকে, তারা যদি কোনো রকম সংবিধানের এদিক ওদিক করেছে, তো সুপ্রিম কোর্টে কিন্তু সেই কেস যায় এবং সুপ্রিম কোর্টে কিন্তু বুঝিয়ে দেয় যে সংবিধান অনুযায়ী এটা তুমি করতে পারো, এটা তুমি করতে পারো না। আমরা দেখবো যে স্টেট এক্সিকিউটিভ থেকে, দেখো প্রথম যে প্রশ্নটা কি বলছে যে রাজ্যপাল নিয়োগ করেন কে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু রাজ্যপাল নিয়োগ করে থাকেন। আচ্ছা রাজ্যপালের মেয়াদ কত? 5 বছর। দেখো এখানে একটা জিনিস জানতে হবে, রাজ্যপালের মেয়াদ কিন্তু যে যবে থেকে তিনি রাজ্যপাল হবেন সেখান থেকে 5 বছর, কিন্তু তার আগেও তাকে কিন্তু যে পদ থেকে বরখাস্ত করা যায় বা বদলি করে দিতে পারেন। তো এটা রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর কিন্তু নির্ভর করে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে? সেটা হচ্ছে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে থাকেন। আচ্ছা রাজ্যের প্রকৃত নির্বাহী ক্ষমতাকার, যেটা বলেছিলাম যে মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যের প্রকৃত ক্ষমতা যে তার কাছেই থাকে। অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করে থাকেন কে? রাজ্যপাল অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করে থাকেন। আচ্ছা রাজ্যপালের ক্ষমা প্রদানের যে অনুচ্ছেদ, এটা কত নম্বর আর্টিকেল রয়েছে? 161তম আর্টিকেল। দেখো 72 আর্টিকেলের প্রেসিডেন্ট ক্ষমতা প্রদান করতে পারে, আর রাজ্যপাল করে থাকেন 161তম যে অনুচ্ছেদ দ্বারা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে রাজ্যে মন্ত্রিসভা দায়ী থাকে কার কাছে? বিধানসভার কাছে। ঠিক যেরকম আমরা দেখেছিলাম যে কেন্দ্রের যে মন্ত্রিসভা সেটা দায়ী থাকে হচ্ছে লোকসভার কাছে, ঠিক সেরকমভাবে রাজ্যের মন্ত্রিসভা দায়ী থাকে বিধানসভার কাছে। আচ্ছা এক ব্যক্তি কি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারে? অবশ্যই হতে পারে। আমরা দেখেছি একজন যে রাজ্যপাল তিনি কিন্তু এক বা একাধিক রাজ্যের কিন্তু একটিভাবে কিন্তু কার্যকলাপ চালিয়ে যেতে পারেন। পরবর্তী প্রশ্ন স্টেট লেজিসলেটর থেকে কি বলছে যে বিধানসভার সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? তো বিধানসভার দেখো সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 60 হতে হবে, ঠিক আছে। তো আর সর্বাধিক 500, ঠিক আছে। তো কিন্তু এক্ষেত্রে তোমরা জেনে রাখো যে কিছু কিছু আমাদের রাজ্য রয়েছে যেমন সিকিম, গোয়া, এগুলোর কিন্তু মানে 60-এরও নিচে এদের রয়েছে, ঠিক আছে। তো এরা একটু এক্সেপশন। এবং সবথেকে বেশি বিধানসভার সিট রয়েছে উত্তরপ্রদেশে, প্রায় 403টে মতো রয়েছে কিন্তু, ঠিক আছে। তো আচ্ছা বিধান পরিষদ এটা কয়টি রাজ্যে রয়েছে? তো বর্তমানে কিন্তু 6টা রাজ্যে রয়েছে। বর্তমানে তাহলে 6টা রাজ্যে, তাহলে আগে কটা রাজ্য ছিল? আগে 7টা ছিল, কিন্তু জম্মু কাশ্মীর তোমরা জানো এটা এখন আর নেই। তো তার জন্য কিন্তু বিধান পরিষদ বর্তমানে কিন্তু 6টা রাজ্যে রয়েছে। তাহলে কী কী রাজ্য? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, জেনে রাখুন। প্রথম যে রাজ্যটা আমরা দেখব অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছে, তো মাথা থাকবে, ঠিক আছে। তো তারপর তোমরা ওই নিচের দিকে কর্ণাটককে পাবে, তারপর মহারাষ্ট্রকে পাবে, ঠিক আছে। তো তারপর বিহারকে পাবে, তারপর ইউপিকে পাবে। আচ্ছা তাহলে ওই 6টা রাজ্যে কিন্তু বিধান পরিষদ আছে আমরা দেখলাম। তো এবং এই যে বিধান পরিষদটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে এখন কিন্তু নেই, পশ্চিমবঙ্গে অনেকদিন আগেই বিলুপ্ত হয়ে গেছে। নেক্সট বিধানসভার মেয়াদ কত? বিধানসভার মেয়াদ হচ্ছে 5 বছর, ঠিক লোকসভার মতোই। পরবর্তী প্রশ্ন, যে মানি বিল রাজ্যে কোথায় উত্থাপন করা হয়? সেটা হচ্ছে বিধানসভায় উত্থাপন করা হয়, ঠিক যেমন মানি বিলটা আমরা দেখেছিলাম যে লোকসভাতেও উত্থাপন করা হচ্ছে সেন্ট্রালে। নেক্সট স্পিকার নির্বাচিত হন বিধানসভায়।
নেক্সট বিধান পরিষদ কি স্থায়ী? হ্যাঁ, অর্থাৎ দেখো বিধান পরিষদ আর রাজ্যসভা কিন্তু একই, ওটা সেন্ট্রাল লেভেলে, এটা স্টেট লেভেলে, মাথা রাখবে। নেক্সট রাজ্য আইন প্রণয়ন প্রক্রিয়া চূড়ান্ত অনুমোদন দেন কে? সেটা হচ্ছে রাজ্যপাল। ঠিক যেরকম আমাদের সেন্ট্রালের যে আইন কানুন সেটার প্রক্রিয়া চূড়ান্ত অনুমোদন দেন কে? রাষ্ট্রপতি। ঠিক রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল। পরবর্তী আমরা দেখব কি বলছে যে বিধান পরিষদের সর্বোচ্চ সংখ্যা কত? বিধান পরিষদের সর্বোচ্চ যে সংখ্যা, এটা কিন্তু বিধানসভা, অর্থাৎ কোনো বিধানসভা আমাদের যেমন পশ্চিমবঙ্গের বিধানসভা কত কত সিট আছে? 294, তার 1/3 কিন্তু হতে হবে এই বিধান পরিষদ। যদিও নেই তো 1/3টা মানে অর্থাৎ বিধানসভা যত সিট থাকবে সেই সংখ্যার 1/3 কিন্তু হতে হবে। নেক্সট রাজ্যের যে আর্থিক বিল অনুমোদন বাধ্যতামূলক কোথায়? সেটা হচ্ছে বিধানসভায় কিন্তু এই যে আর্থিক বিলটা অনুমোদন করতেই হবে। চলো পরবর্তী আমরা দেখব হাইকোর্ট। তো হাইকোর্ট থেকে হাইকোর্ট সংক্রান্ত যে অনুচ্ছেদ কোনটা? সেটা হচ্ছে 214 অনুচ্ছেদ। হাইকোর্টের অবসর যে নিতে পারেন হাইকোর্টের বিচারপতিরা, এটা হচ্ছে 62 বছর বয়সে। নেক্সট হাইকোর্টের রিট ক্ষমতা জারি আমরা যেটা বলেছিলাম সুপ্রিম কোর্টের 32 এবং হাইকোর্টের 226। আচ্ছা পরবর্তী দেখব কি যে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করেন কে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি। একটি হাইকোর্ট কি একাধিক রাজ্যের জন্য হতে পারে? অবশ্যই হতে পারে। আমরা দেখেছি আমাদের যে কলকাতা হাইকোর্ট সেটা কিন্তু আন্দামান যে ইউনিয়ন টেরিটরি আছে সেটার কিন্তু যে রাজ্যের জন্য কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, তো অর্থাৎ আন্দামানে কিছু হলে কিন্তু কলকাতা হাইকোর্টের মাধ্যমে শুনানি হয়। নেক্সট কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠা হয়? এখান থেকে জেনে রাখো কলকাতা হাইকোর্ট যে 1862 সালে, এবং কলকাতা হাইকোর্ট কিন্তু ভারতবর্ষের সবচেয়ে পুরনো হাইকোর্ট কিন্তু কলকাতা হাইকোর্ট। 1862 সালে 1 জুলাই কিন্তু কলকাতা হাইকোর্ট হয়েছিল। এই 1862 সালে আরও দুটো হাইকোর্ট হয়েছিল, একটা হচ্ছে বোম্বে আর একটা হচ্ছে মাদ্রাজ। ঠিক আছে, তো কিন্তু বোম্বে এবং মাদ্রাজের তুলনায় এটা আগে হয়েছিল তারিখের দিক থেকে, তার জন্য কিন্তু কলকাতা হাইকোর্টকে ভারতবর্ষের প্রথম হাইকোর্ট বলা হয় এবং ওল্ডেস্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া। নেক্সট হাইকোর্টের মূল কাজ কি? আপিল বিচার করা। কোনো কিছু আপিল আসলে নিম্ন আদালত থেকে সেটা কিন্তু বিচার করা কিন্তু প্রধান যে কাজ। আচ্ছা নেক্সট আমরা দেখব কি বলছে যে হাইকোর্ট কি বিচার পুনর্বিবেচনা করতে পারে? অবশ্যই করতে পারে, যেটা আমরা সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও দেখেছি। তো হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন কে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি। আচ্ছা হাইকোর্টের ক্ষমতা কোন বিষয়ে বেশি? রিটের তুলনায়। দেখো সুপ্রিম কোর্ট যে মৌলিক অধিকারটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটার জন্য দেখে, আর বাদ বাকি অন্যান্য বিষয় ক্ষেত্রেও কিন্তু হাইকোর্ট দেখে থাকে রিটস। ঠিক আছে, পরবর্তী আমরা দেখব কি বলছে ইউনিয়ন টেরিটরি অ্যান্ড স্পেশাল এরিয়া যে কেন্দ্রশাসিত অঞ্চল, এটা শাসন করে কি? এটা শাসন করা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কেন্দ্রশাসিত অঞ্চল শাসন করে এবং রাষ্ট্রপতি কিন্তু প্রত্যেকটা কেন্দ্রশাসিত অঞ্চলে একজন করে লেফটেন্যান্ট গভর্নর কিন্তু নিয়োগ করেন এবং তার মাধ্যমে কিন্তু তারাই দেখাশোনা করে কিন্তু রাষ্ট্রপতির বিহাফে। ঠিক আছে, আচ্ছা রাষ্ট্রপতি লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। অনুচ্ছেদ 370 কিসের সঙ্গে যুক্ত ছিল? জম্মু কাশ্মীর, কিন্তু বর্তমানে এটা নেই, এটাকে বিলোপ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, মাথা রাখবে 370, তাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা নেক্সট আমরা দেখব যে অনুচ্ছেদ 371 এটা কিসের সাথে যুক্ত? এটা বিশেষ কিছু রাজ্যের যে বিধান জন্য কিন্তু যুক্ত, এখানে ভারতবর্ষে অনেক রাজ্যই রয়েছে। নেক্সট দিল্লি কোন অনুচ্ছেদে? এটা 239-এর যে আর্টিকেল, আমরা যেটা আগেই বলেছিলাম যে দিল্লিতে কিন্তু বিধান যে একটা ইউনিয়ন টেরিটরি হওয়া সত্ত্বেও একটা বিধানসভা থাকবে, তো সেইটা কিন্তু এই আর্টিকেলে যুক্ত হয়েছে 239-এর আর্টিকেল। ঠিক আছে, তো নেক্সট 370 বাতিল হয় কবে? 2019 সালে 370 আর্টিকেল বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো জম্মু কাশ্মীর। নেক্সট কেন্দ্রশাসিত অঞ্চল কোন তালিকায় রয়েছে? তো পৃথকভাবে পার্ট 8-এ রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের যে তালিকা। দাদরা এবং নগর হাভেলি ও দমন দিউ, যেটা আগেই বলেছি, যেটা একত্রিত হয়েছিল 2020 সালে। আচ্ছা ইউনিয়ন টেরিটরিতে আইন প্রণয়নের ক্ষমতা কার? সেটা হচ্ছে সংসদেরই কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে পঞ্চায়েত রাজ এবং মিউনিসিপ্যালিটি। তো পঞ্চায়েত যুক্ত হয় কোন সংবিধান সংশোধন? আগেই বলেছি 73তম। পৌরসভা যুক্ত হয়েছিল 74তম, এবং পঞ্চায়েতের যে সংক্রান্ত যে তপশিল এটা 11তম তপশিলে কিন্তু রয়েছে। ঠিক সেরকমভাবে পৌরসভা যে সংক্রান্ত যদি বলি সেটা 12তম তপশিলে রয়েছে। আচ্ছা পরবর্তী আমরা দেখব গ্রামসভা কি? এটা পঞ্চায়েতের ভিত্তিতে তৈরি হয় গ্রামসভা। আচ্ছা পঞ্চায়েতের মেয়াদ কত? এটা হচ্ছে 5 বছর। নেক্সট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু জেন্ডার অ্যাওয়ারনেস রয়েছে, যে পঞ্চায়েতের সংরক্ষণ বাধ্যতামূলক কত শতাংশ? দেখো পঞ্চায়েতে বাধ্যতামূলক শতাংশ হচ্ছে 33%, কিন্তু ভারতবর্ষের প্রায় অনেক রাজ্যই কিন্তু এখন এই 33%টাকে বাড়িয়ে 50%তে করে দিয়েছে, অর্থাৎ যে পঞ্চায়েতের যে সংরক্ষণ সেটা কিন্তু 50% দিতে হবে। তো তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলও কিন্তু রয়েছে। নেক্সট আমরা দেখব যে রাজ্য নির্বাচন কমিশন গঠন বাধ্যতামূলক কোন সংশোধনীতে? সেটা হচ্ছে 73তম সংবিধান সংশোধনীতে রয়েছে। শুধু 73 না 74ও কিন্তু এটা পড়ে। আচ্ছা পরবর্তী আমরা দেখব যে এমার্জেন্সি। ঠিক আছে, দেখো জাতীয় জরুরি অবস্থা, এটা আগেই বলেছি 352 নম্বর আর্টিকেলে জাতীয় জরুরি অবস্থা যেটা জারি করা হয়। তো দেখো এখনও পর্যন্ত কিন্তু 3বার জাতীয় জরুরি অবস্থা হয়েছিল, 3বার। কবে কবে জেনে রাখো, 1962,
ভারত চীনের যখন যুদ্ধ হয়েছিল। নেক্সট 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত পাকিস্তান জড়িয়ে গেছিলো। এবং 1975 সালে এটা ডেকেছিল হচ্ছে আমাদের তখনকার যে প্রাইম মিনিস্টার ছিলেন কে, ইন্দিরা গান্ধী, তিনি কিন্তু 1975 সালে যে জরুরি অবস্থা যে ডেকেছিলেন, এটা একদম মানে ঠিকঠাক না, মানে ওনার এক তরফা শাসন কায়েম করার জন্য এটা করেছিল। তো যাই হোক, এটা নিয়ে অনেক যে লেখালেখি রয়েছে, তো তোমরা জেনে রাখো 3টে কিন্তু হয়েছে। নেক্সট রাষ্ট্রপতি শাসন অনুচ্ছেদ, এটা হচ্ছে 356 নম্বর আর্টিকেলের রাষ্ট্রপতি শাসন এটা জারি করা যায়। এবং আর্থিক জরুরি অবস্থা এটা কিন্তু 360 নম্বর যে আর্টিকেলে করা হয়েছে, ঠিক আছে। তো এবং এই আর্থিক জরুরি অবস্থা এখনও পর্যন্ত কিন্তু ভারতবর্ষে কোনো দিন ডাকা হয়নি, এটাও কিন্তু একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ যে জাতীয় জরুরি অবস্থা, এটা ঘোষণা করেন কে, রাষ্ট্রপতি করে থাকে জাতীয় জরুরি অবস্থা। আচ্ছা, পরবর্তী প্রথম জাতীয় জরুরি অবস্থা যেটা বললাম 1962 সালে হয়েছে। আচ্ছা, জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত হয় কোন অনুচ্ছেদে, সেটা হচ্ছে 359 নম্বর যে অনুচ্ছেদে এটা বলা হয়েছে। আর্থিক জরুরি অবস্থা কখনো কি জারি হয়েছে? না, এটা নিয়ে কিন্তু প্রশ্ন এসছে বহুবার, ঠিক আছে। তো যে কোনো দিনই না, একবার, দুবার, তিনবার এরমভাবে কিন্তু অপশান দেয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, এটার যে অনুমোদন দেয় সেটা হচ্ছে সংসদ। পরবর্তী আমরা দেখব যে সেন্টার স্টেট যে রিলেশন সেটা নিয়ে। তো আইন প্রণয়নের তালিকা কটা? 3খানা তালিকা রয়েছে। কি কি? একটা আমরা জানি সেন্ট্রাল লিস্ট, একটা স্টেট লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, ঠিক আছে। তো সেগুলোই আমরা দেখব। দেখো এখানে যেটা রয়েছে কেন্দ্র তালিকা, কেন্দ্র তালিকা কিন্তু এটা যে আগে ছিল 97টা, এখন বর্তমানে কটা হয়েছে? 100টার মতো হয়েছে। নেক্সট 66টা থেকে 5টা কমে গিয়ে 61টা হয়েছে বর্তমানে, ঠিক আছে। তো আর যুগ্ম তালিকা যেটা কনকারেন্ট লিস্ট হয়েছে সেটা কিন্তু 47 থেকে এখন বেড়ে 52 হয়েছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব আন্তঃরাজ্য পরিষদ, এটা কোন অনুচ্ছেদে আছে? এটা রয়েছে 263তম আর্টিকেলে আন্তঃরাজ্য পরিষদ রয়েছে, এবং যার হেড কিন্তু প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। নেক্সট আমরা দেখব 186 নম্বর প্রশ্ন, যে জিএসটি কেন্দ্র রাজ্য কোন সম্পর্কে অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে আর্থিক, ট্যাক্স রিলেটেড। তোমরা জানো যে অবশিষ্ট ক্ষমতা অর্থাৎ রেসিডুয়ারি যে পাওয়ার সেটা কিন্তু কেন্দ্রের হাতে রয়েছে, এটা 248 নম্বর আর্টিকেল দ্বারা কিন্তু বলা হয়েছে। আচ্ছা, পরবর্তী আমরা দেখব যে রাজ্যপাল রিপোর্ট দেন কাকে? সেটা হচ্ছে রাষ্ট্রপতিকে রিপোর্ট দেন। আর্থিক কমিশন বা সেটা কত নম্বর আর্টিকেলে? সেটা হচ্ছে 280 নম্বর আর্টিকেলে কিন্তু আর্থিক কমিশন বা অর্থ কমিশন রয়েছে, এবং অর্থ কমিশনে একজন চেয়ারম্যান থাকেন আর 4 জন মেম্বার থাকেন, ঠিক আছে। তো মাথা রাখবে। পরবর্তী আমরা দেখব যে কনস্টিটিউশনাল এবং নন কনস্টিটিউশনাল, সেগুলো আমরা দেখব, ঠিক আছে। দেখো নির্বাচন কমিশন কোন অনুচ্ছেদ? সেটা হচ্ছে 324 নম্বর আর্টিকেলে কিন্তু নির্বাচন কমিশন নিয়ে এত কিছু হচ্ছে, আর্টিকেলটা কিন্তু মাথা রাখবে। ক্যাগ রয়েছে হচ্ছে কোথায়? 148 নম্বর আর্টিকেলে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ইউপিএসসি অনুচ্ছেদ হচ্ছে 315, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 315। পরবর্তী আমরা দেখেছিলাম যে অর্থ কমিশন, তো অর্থ কমিশন থেকে এই প্রশ্নটাও দেয়, অর্থ কমিশন নিয়োগ করেন কি? সেটা হচ্ছে রাষ্ট্রপতি। প্রত্যেক 5 বছর অন্তর কিন্তু অর্থ কমিশন নিয়োগ করে থাকেন। আচ্ছা, নীতি আয়োগ এটা প্রতিষ্ঠা হয়েছিল 2015 সালে, তোমরা জানো প্ল্যানিং কমিশন ছিল, সেটাকেই কিন্তু যে উঠে গিয়ে নীতি আয়োগ হয়েছে, ঠিক আছে। তো নেক্সট ক্যাগ এটার নিয়োগ করেন কি? এটা নিয়োগ করেন রাষ্ট্রপতি। আচ্ছা, নীতি আয়োগ থেকে একটা প্রশ্ন দেয় যে নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? সেটা কিন্তু যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি নীতি আয়োগের চেয়ারম্যান। নেক্সট ইউপিএসসি সদস্য অপসারণ করেন কে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা কিন্তু অপসারণ করা যায়। পরবর্তী আমরা দেখব যে নির্বাচন কমিশন এর মেয়াদ কত? দেখো নির্বাচন কমিশনের মেয়াদ এটা 6 বছর বা 65 বছর, যেটা আগে হবে। নেক্সট অর্থ কমিশনের মেয়াদ 5 বছর। নীতি আয়োগ কি সাংবিধানিক সংস্থা? না, নীতি আয়োগ কিন্তু সাংবিধানিক সংস্থা না, অর্থাৎ সংবিধানে কোনো আর্টিকেল কিন্তু নীতি আয়োগ সম্পর্কে লেখা নেই, মাথা রাখবে। এর জন্য কিন্তু এটাকে সাংবিধানিক সংস্থা বলা হচ্ছে না, ঠিক আছে। তো আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব কি বলছে ফাইন্যান্স, প্রপার্টি, ট্রেড নিয়ে। যে সমন্বিত তহবিল এটা অনুচ্ছেদ কত রয়েছে? এটা 266 নম্বর আর্টিকেলে রয়েছে, ঠিক আছে, যেটা আমরা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া আমরা বলে থাকি। এছাড়া কন্টিজেন্সি ফান্ড যেটা 267 নম্বর আর্টিকেলে রয়েছে, ঠিক আছে, এটা আপাতকালীন যে ফান্ড। নেক্সট জিএসটি কাউন্সিল, এটা কত নম্বর অনুচ্ছেদ? দেখো জিএসটি যখন আমরা দেখলাম যে 101তম যে সংবিধান সংশোধনের মাধ্যমে জিএসটিটা এসেছে, সেই সময় কিন্তু এই আর্টিকেলটা অনুচ্ছেদটা জুড়েছে 279A, মাথা রাখবে। পরবর্তী আমরা দেখব যে অর্থবিল পেশ করেন কে? অর্থবিল পেশ করেন অর্থমন্ত্রী। বাজেট পাস না হলে কী হয়? দেখো বাজেট পাস না হলে ভোট অন অ্যাকাউন্ট হয়। দেখো বাজেট পেশ না হলে অনেক কিছু হয়, তার মধ্যে এটা একটা ভোট অন অ্যাকাউন্ট। কী জিনিস? যেটা হচ্ছে আপৎকালীন যে সমস্ত জিনিসগুলো মানে যেগুলো করতেই হবে, না করলে নয়, অর্থাৎ বেতন, ঠিক আছে। তো তারপর আরও যে বিভিন্ন খরচ রয়েছে সেগুলো কিন্তু যে
কোন ফান্ড থেকে খরচা হবে সেটা কিন্তু বেঁধে দেওয়া হয়, ঠিক আছে। তো সেই ভোট অন অ্যাকাউন্টসে ছাড়াও কিন্তু আরও অনেক কিছু হয়, তো এটা জেনে রাখো মোটামুটি, একটা পরীক্ষা এসেছিল। আচ্ছা, নেক্সট সম্পত্তির অধিকার কোন অনুচ্ছেদে আইনি অধিকার, সেটা হচ্ছে 300A, যেটা আমরা আগেই বলেছি যে আগে এটা যে সংবিধানের মৌলিক অধিকার ছিল কিন্তু বর্তমানে না, বর্তমানে আইনি অধিকার, যেটা আর্টিকেল হচ্ছে 300A। নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয় কবে? 1935 সালে ভারতবর্ষের রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়। 1934 সালের আইন অনুযায়ী কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। তো আচ্ছা, পরবর্তী আমরা দেখব কি বলছে যে কর আরোপ ক্ষমতা কার? কর আরোপ ক্ষমতা হচ্ছে সংসদ বা বিধানসভা। নেক্সট, রাজ্যের যে ঋণ গ্রহণ অনুমতিটা কার? সেটা হচ্ছে কেন্দ্রের। দেখো, রাজ্যের ঋণ গ্রহণ অনুমতি কার? কেন্দ্রের। ম্যাক্সিমাম রাজ্যই কিন্তু কেন্দ্র সরকারের কাছে ঋণ রয়েছে। তো এই ক্ষেত্রে সংবিধানে বলা হয়েছে যদি কোনো রাজ্য ঋণ না থাকে, তারপরে যদি আরও ঋণ চেতে চায় তাহলে কিন্তু কেন্দ্রের অনুমতি লাগবে। তোমরা জানো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু অনেকটাই ঋণে ডুবে আছে। তো যখনই অন্য কোনো রকম ঋণ নিতে চাইবে তাহলে কিন্তু কেন্দ্রের যে অনুমতিটা কিন্তু দরকার, ঠিক আছে। নেক্সট, সমবায় বাণিজ্য স্বাধীনতা, এটা কোন অনুচ্ছেদ? এটা হচ্ছে 301 নম্বর আর্টিকেল। আচ্ছা, চলো পরবর্তী দেখে নেবো যে কী বলছে। সার্ভিস আন্ডার ইউনিয়ন অ্যান্ড স্টেটস, সর্বভারতীয় পরিষেবা সৃষ্টি করে, এটা অনুচ্ছেদ কত? এটা হচ্ছে 312 নম্বর আর্টিকেল। নেক্সট, আইএস এটা আমরা কি জানি? অল ইন্ডিয়া সার্ভিস, এটা পরিষেবার অন্তর্গত। ইউপিএসসি কিন্তু এই পরীক্ষাটা নিয়ে থাকে। ইউপিএসসি রিপোর্ট দেয় কাকে? রাষ্ট্রপতির কাছে রিপোর্ট দিয়ে থাকে। আচ্ছা, পরবর্তী দেখব যে রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশন, তোমরা পরীক্ষা দাও, সেই রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন রিপোর্ট দেয় কাকে? রাজ্যপালকে দেয়। আচ্ছা, সিভিল সার্ভেন্ট অপসারণ করা যায়, এটা 311 নম্বর আর্টিকেলে। ইউপিএসসি সদস্যের মেয়াদ হচ্ছে 6 বছর বা 65 বছর, যেটা আগে হবে। নেক্সট, কেন্দ্র এবং রাজ্য উভয় অধীনে কাজ করে কারা? আইএস এবং আইপিএস। দেখো, আইএস এবং আইপিএস এর পরীক্ষাটা নেয় কেন্দ্র সরকার এবং যে তাদের তত্ত্বাবধানও করে কেন্দ্র সরকার, কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের অধীনে কিন্তু তারা কাজ করে থাকে। পরবর্তী যদি আমরা দেখি, ঠিক পাবলিক সার্ভিস রাজ্যের যে পিএসসি সদস্যরা সেটা নিয়োগ করেন কে? সেটা হচ্ছে রাজ্যপাল নিয়োগ করেন, ঠিক আছে। আচ্ছা, সিভিল সার্ভিস সুরক্ষা কোন অংশে রয়েছে? এটা হচ্ছে পার্ট 14তে রয়েছে। নেক্সট আমরা দেখব যে ট্রাইব্যুনাল থেকে প্রশ্ন। তো ট্রাইব্যুনাল এটা অনুচ্ছেদ কত? এটা 323A, এতে অনুচ্ছেদ রয়েছে। আচ্ছা, প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা হয় কোন সংবিধান সংশোধনীতে? দেখো, 42তম সংবিধান সংশোধনী, যেটা 1976 সালে হয়েছিল, সেখানে কিন্তু এটা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে ক্যাট। দেখো, আমরা অনেকেই বলে থাকি যে ক্যাটে যাব, স্যাটে যাব, ঠিক আছে। অর্থাৎ কি ক্যাট? কি ক্যাট হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, অর্থাৎ কোনো সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি সংক্রান্ত, বেতন সংক্রান্ত বা পেনশনভোগীদের সংক্রান্ত এরকম টাইপের কোনো রকম কেস হলে সেটা কিন্তু ক্যাট এর শুনানিটা করে থাকে, ঠিক আছে। তো হাইকোর্ট এবং যে সুপ্রিম কোর্টের যে বার্ডেন কমানোর জন্য কিন্তু এগুলোকে করা হয়েছিল, ঠিক আছে। তো এর জন্য অর্থাৎ কিন্তু ক্যাটের রায় কিন্তু তোমার যদি পছন্দ না হয়, তুমি তারপর কিন্তু হাইকোর্টে অ্যাপিল করতে পারবে, তারপর গিয়ে সুপ্রিম কোর্টে করতে পারবে, ঠিক সেরকমভাবে কিছু কিছু রাজ্যে কিন্তু স্যাট অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, যেটা রাজ্য সরকারের কর্মচারীদের জন্য করা হয়েছে, তো সেইটা তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ আছে। তো স্যাট, তো ক্যাট এবং স্যাট এটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। তো ক্যাট প্রতিষ্ঠা করা হয়েছে 1985 সালে। পরবর্তী আমরা দেখব যে ট্রাইব্যুনাল কোন অংশে রয়েছে? ট্রাইব্যুনাল রয়েছে 14A। আচ্ছা, ট্রাইব্যুনাল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয় কোথায়? সেটা হচ্ছে হাইকোর্ট। বললাম প্রথম হাইকোর্টে করতে হবে, তারপর সুপ্রিম কোর্টে। আগে কিন্তু ডাইরেক্ট সুপ্রিম কোর্টে করা যেত, কিন্তু একটা মামলা আসার পর থেকে সেখানে সুপ্রিম কোর্ট বলেছে আগে হাইকোর্টের কাছে যেতে হবে, তারপর সুপ্রিম কোর্টের কাছে আসতে পারবে। নেক্সট, পরিবেশ ট্রাইব্যুনাল, ঠিক আছে। তো পরিবেশ ট্রাইব্যুনাল এটার উদাহরণ হচ্ছে এনজিটি, ঠিক আছে। তো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এর বলা হয়, এবং 2010-এ এটা যে তৈরি করা হয়েছে। নেক্সট, ট্রাইব্যুনাল উদ্দেশ্য কি? দ্রুত বিচার, যেটা বললাম যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে অনেক কেসের বার্ডেন থাকে, তো তার জন্য এই সমস্ত কেসগুলো যাতে তাড়াতাড়ি হয় তার জন্য দ্রুত বিচারের জন্য কিন্তু ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আচ্ছা, চলো এবার আমরা দেখে নেবো কিছু মিসলিনিয়াস টাইপের প্রশ্ন। যে সরকারি ভাষা অনুচ্ছেদ, এটা কত নম্বর আর্টিকেল? এটা হচ্ছে 343 নম্বর আর্টিকেলে রয়েছে। আচ্ছা, অষ্টম তপশিলে ভাষা সংখ্যা কটা? 22খানা কিন্তু ভাষা রয়েছে। দেখো, প্রথমে কিন্তু 14টা ভাষা ছিল, পরবর্তীতে আরও 8খানা ভাষা কিন্তু এটার ইনক্লুড করা হয়েছে। নেক্সট, অ্যান্টি ডিফেকশন ল, এটা কোন তপশিলে আছে? এটা 10ম তপশিলে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল, এটা 1985 সালে 52তম সংবিধান সংশোধনীতে কিন্তু করা হয়েছিল, যেটা দেখো পরবর্তী প্রশ্নেই রয়েছে যে 10ম তপশিল সংশোধনী 52তম সংবিধান সংশোধন 1985 সালে এটা করা হয়েছে। নেক্সট, সমবায় সমিতি যুক্ত হয় কোন সংশোধনীতে? 97তম সংবিধান সংশোধনীতে। আচ্ছা, তপশিলি এলাকা উল্লেখ করে কোন তপশিলে? সেটা হচ্ছে 5ম তপশিলে। নেক্সট, 6ষ্ঠ তপশিলে প্রযোজ্য হয় উত্তর পূর্ব রাজ্যের 4টে বিশেষ করে যে রাজ্য, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে। তো তাদের জন্য প্রযোজ্য। আচ্ছা, পরবর্তী দেখব যে সরকারি
যে ভাষা কমিশন, এটা কত নম্বর আর্টিকেল? এটা হচ্ছে 340 নম্বর আর্টিকেলে। আচ্ছা, সংবিধানের সর্বোচ্চ আইনগত মর্যাদা কার? সেটা হচ্ছে সংবিধানেরই রয়েছে, ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ লোকপাল। তো লোকপাল জানো তোমরা যে উচ্চপদস্থ যে সমস্ত সরকারি কর্মচারীদের যে যারা ঘুষ বা এরকম যে দুর্নীতি করে থাকে তাদের জন্য কিন্তু লোকপাল করা হয়েছিল। তো লোকপালের ধারণাটা এটা এসছে কোন দেশ থেকে? সুইডেনের অম্বুডসম্যান থেকে কিন্তু এটা প্রথম এসছে। চলো আজকে তাহলে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন যে শিক্ষাটা কোন তালিকায় অন্তর্ভুক্ত? আচ্ছা, উত্তর তো এখানে রয়েছে, যুগ্ম তালিকায় রয়েছে, ঠিক আছে তো। তা তোমাদের একটা প্রশ্ন তাহলে আমরা হোমওয়ার্ক দিয়ে দিই, যাই হোক যে টাইপ করেছে হয়তো এটা করতে পারিনি। তো হোমওয়ার্ক প্রশ্নটা হলো যে প্রপার্টি অধিকার, যে সম্পত্তির অধিকারটা কততম আর্টিকেলে সংবিধানের যে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। এবং আর কোন সাবজেক্ট রাখবে সেটাও তোমরা কমেন্টে জানাও। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।